অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছি, সুস্থ আছি। আজকের ক্লাসে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 এটা দেখার চেষ্টা করব। আর তুমি আমার আগের ক্লাসগুলো দেখো না কেন, আজকের ক্লাস দেখো। মোটামুটি এই চ্যাপ্টারটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট চ্যাপ্টার পুরো কেমিস্ট্রি বইয়ের মধ্যে। তো সময় নষ্ট না করে বা আমরা কথা না বাড়ায় সামনে আসি। তো এই চ্যাপ্টার 4 থেকে আসলে কী কী পড়তে হবে ওই টপিকগুলো সবার প্রথমে লাগবে। তোমার সবার প্রথমে একটা ম্যাথ আসে, যে একটা হিসাব নিকাশ দিয়ে তোমাকে বলে যে এখানে জমা ধাতুর পরিমাণ বের করো, অথবা অনেকগুলো ক্রাইটেরিয়া দেয়, তুমি দেখলেই বুঝতে পারবা যে এই টাইপের ম্যাথ। তো এগুলো কিভাবে করা যায়? তো ডাব্লিউ কি পরিমাণ জমা আছে অথবা কি পরিমাণ বিশ্লেষিত হবে ইজ ইকুয়াল টু এম আই টি বাই ইএফ। সরাসরি এটা মুখস্থ করবো আমরা। এখানে যে কোনো তিনটা দেওয়া থাকবে বা দুইটা দেওয়া থাকবে, একটা বের করতে বলবে, এরকম হিসাব। ধরো এম এম তো আমরা বের করতে পারি আণবিক ভর। আই এখানে তড়িৎ, যে পরিমাণ তড়িৎ প্রবাহ দেওয়া। আর টাইম হচ্ছে টাইম, টাইম বের করতে হয় অথবা জমা ধাতুর পরিমাণ বের করতে হয়। টাইম বের করতে বললে তখন তোমার এটা তো দেওয়াই থাকবে ডাব্লিউ, এটা তো বুঝো। এই সূত্রটা তোমার লাগবে প্রথমে। এফ 96,500 কুলম 1 ফ্যারাডে। তারপরে ই তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা কীভাবে পাবা এটা সবাই আশা করি আমরা জানি, যে যোজনীর সাথে হিসাব করবো আমরা। H2SO4, এখানে তুল্য সংখ্যা আমরা 2। কপার, এখানে তুল্য সংখ্যা আমরা ধরবো 2, কারণ কপার 2+ হয়। জিঙ্ক তুল্য সংখ্যা ধরবো 2, জিঙ্কের 2 হয়। সোডিয়াম ধরবো 1, কারণ সোডিয়াম প্লাস হয়। এরকম অনুযায়ী তুল্য সংখ্যা বের করা যায়। আচ্ছা, এখন তোমার আরও একটা কোশ্চেন মাঝে মাঝে দেয় এমসিকিউতে, দেখবা যে এবার পরীক্ষায় তুলে দিচ্ছে। বের করতে বলবে জেড এর মান, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের ভ্যালু। জেড এর মান হচ্ছে যে পদার্থে জেড এর মান বের করতে বলবে ওই পদার্থের ভর। অ্যালুমিনিয়াম বললে অ্যালুমিনিয়ামের ভর দিবা এল, যেহেতু অ্যালুমিনিয়াম 3+ হয়, যার কারণে আমি এখানে এর ভ্যালু ধরবো 3। এটা আর কি টেকনিক্যাল কথা, আমি এভাবে বের করি। তোমার কাছে যেটা সহজ লাগে, যেভাবে তোমার কাছে কনভেনশনাল মনে হয় ওইটা পড়ো। কিন্তু কেউ আবার ধরো এমন এমন কিছু স্টুডেন্ট আছে না, যারা বেশি পণ্ডিতি করি বলতে বেশি বুঝতে যায় কিন্তু ম্যাথ পারি না আবার। তো ওরকম স্টুডেন্ট হয়ে না তুমি। পরীক্ষার আগে তুমি যেন ম্যাথটা পরীক্ষার হলে পারো, ওইটা ফোকাস করো। আর আমি তোমাকে বোঝানোর জন্য ওই টাইপের কথা বলি। যেমন অ্যালুমিনিয়াম 3+, এখানে 3 দেখে তুমি এখানে 3 দাগায় দিবা এরকম। এফের ভ্যালু 96,500, এটা দিব, প্র্যাকটিস করবো, হয়ে যাবে। এম এর ভ্যালু এখানে ধরবো অ্যালুমিনিয়ামের যে ভর 27। পরবর্তীতে একটা ম্যাথ দেখি, তাহলে আরও ক্লিয়ার হবে। যে ধরো নাও এরকম একটা সিনারি দিয়ে দিবে, এরকম কিছু মান দিয়ে দিবে, এবং আলটিমেটলি দেখো এই একটা তড়িতের মান দেওয়া 4000 মিলিঅ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, 1.2 গ্রাম ধাতু যদি জমা হয় তাহলে কতক্ষণ ধরে বিদ্যুৎ চালনা করতে হবে। তাহলে বুঝে যাইতেছো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম আই টি বাই ইএফ, এইটার ম্যাথ। এখন বের করতে হবে আমার সাথে খালি টি। তুমি পুরোটা সব কিছু বসায় খালি টির মানটা বের করবা। তো কোন পদার্থ? পদার্থের পরিমাণকে দেওয়া আছে কিউ পদার্থ, কিউ পাত্রে। কিউ পাত্রে হচ্ছে এই যে ইয়ের ভ্যালু 3, কিউ পাত্র মনে হয় অ্যালুমিনিয়াম। আচ্ছা, যেটাই হোক এটা বুঝতে পারছি আশা করি। টি ইজ ইকুয়াল টু এমআইটি বাই এফ দিয়ে ম্যাথ করে ফেলবো। এই টাইপের একটা ম্যাথ আসে, এটা দেখছো কত ইজি একটা টাইপের ম্যাথ। পরের টাইপের ম্যাথে চলে আসি, পরেগুলো আরও ইজি। তো এখানে সবার সবথেকে ইম্পর্ট্যান্ট টপিক এই চ্যাপ্টারের ক্ষেত্রে এই যে সক্রিয়তা সিরিজ। এই সিরিজে তুমি দেখবা কিছু ধাতু উপরের মৌল, কিছু নিচের মৌল। একটা কথা মনে রাখবো, আমি দেখো একটা কথা বলি, ওগুলো তুমি লিখে রাখো পারলে। এই ছবিতে উপরের যে দিকে সারির যে মৌলগুলো আছে, বা উপরে লিথিয়াম, পটাশিয়াম, এগুলা উপরের মৌলগুলো অ্যানোড হিসেবে কাজ করে, নিচের মৌলগুলো ক্যাথোড হিসেবে কাজ করে। অ্যানোড হিসেবে কাজ করলে কি হবে? এটা যে জারণ বিভবের মান বেশি। এখানে সবগুলো হচ্ছে বিজারণ বিভবের মান দেওয়া। এখন এটা ইন ডিটেলসে না যায়, আমি তোমাকে এটা বুঝায় বলি। অ্যানোডের জারণ বিভব বেশি, একটা লাইন খালি মনে রাখি, সিরিজটা একটু মনে রাখবো। সিরিজের মধ্যে তোমাকে যদি কেউ বলে দেয় যে একটা সেল, অথবা একটা সেল বলতে একটা সিস্টেম, যেটার মধ্যে অ্যালুমিনিয়াম আছে আর আছে এইখানে কোবাল্ট। তো তোমাকে জিজ্ঞেস করছে অ্যালুমিনিয়াম আর কোবাল্ট দিয়ে আমি একটা সিস্টেম বানাইলে এখানে তোমার অ্যানোড কোনটা, ক্যাথোড কোনটা। অ্যানোডের জারণ ধরতে হয়, ক্যাথোডের বিজারণ ধরতে হয়, একটু পরে আমরা আসতেছি। আগে জানতে হবে অ্যানোড কোনটা, ক্যাথোড কোনটা, এটা ধরবো কোনটা, কীভাবে। সিরিজটা মুখস্থ করতে হবে। একটা ন্যামোনিক্স লাগে, ন্যামোনিক্স যদি কারো কাছে না থাকে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে নক দিও, আমি ন্যামোনিক্স লিখে দিবনি, সমস্যা নেই। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে জারণ বিভব বেশি, এটা হবে অ্যানোড। উপরের মৌলগুলো অ্যানোড, নিচের মৌলগুলো ক্যাথোড হিসেবে কাজ করে। যে কোনো তুমি ধাতু ধরো, যদি পরপর দুইটাও ধরো, সোডিয়াম আর ম্যাগনেসিয়াম, তাহলে সোডিয়াম কাজ করবে অ্যানোড হিসেবে, ম্যাগনেসিয়াম কাজ করবে ক্যাথোড হিসেবে। এই তো পরবর্তীতে এখন ভাইয়া পরের হিসাবটা কি? তাহলে পরে হচ্ছে ম্যাথ আমাদের পারতে হবে। তো এখানকার ম্যাথ পারতে গেলে আমরা কিছু আবার জিনিসে আসি। উপরের মৌলগুলো অ্যানোড, নিচের মৌলগুলো ক্যাথোড। অ্যানোডের জারণ বিভব বেশি। জারণ বিভব আবার কি ভাই? জারণ বিভব হচ্ছে একটা ধাতু ধরো সোডিয়াম
সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হবে, প্লাস একটা ইলেকট্রন বের হবে। জারিত হওয়ার জন্য যে বিভব, জারণ বিভব এরকম মনে রাখি, বা জারণ হওয়ার সময় যে বিভবটা কাজ করে, এই বিভবটা বেশি। এই বিভবটা কার থেকে বেশি? তার নিচের ধাতুগুলোর থেকে বেশি। ঠিক কথাটাকে যদি উল্টায় দিই আমি, উপরের মৌলগুলো অ্যানোড, নিচের মৌলগুলো তাহলে ক্যাথোড হিসেবে কাজ করবে। নিচের মৌলগুলোর আবার বিজারণ বিভব বেশি। দ্যাটস মিন, ধরো উপরে সোডিয়াম, নিচে হচ্ছে অরাম। সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস বানাইতে গেলে যে জারণ বিভবটা আসে ওটা বেশি সোডিয়ামের, রাদার দেন অরাম থেকে অরাম 3+ বানাইতে গেলে। অন দ্য আদার হ্যান্ড, সোডিয়াম প্লাস থেকে তুমি যদি সোডিয়াম বানাও, বিজারণ করো, অরাম 3+ থেকে যদি অরাম বানাও, বিজারণ করো, তাহলে তোমার এই ভ্যালুটা বিজারণ বিভবের আবার অরামের বেশি। আবার এভাবেও বোঝা যায়, এটা ধরে নাও প্লাস, কথার কথা +1, এটার হচ্ছে -3 ভোল্ট, এমনি কথার কথা বলতেছি। এই সাইডে যদি তুমি আনো, এটার বিজারণ বিভব এদিকে আসবে -1, এটার আসবে +3। তাহলে তুমি নিজেই বুঝতে পারতেছো জারণ বিভব এটার বেশি, এটার জারণ বিভব কম। কিন্তু এটার যদি উল্টাই দিই তাহলে এটার প্লাসের ভ্যালুটা মাইনাস আসে। এক্সাক্ট ভ্যালুটা কত এটা তোমার দেওয়া থাকবে, বাট বুঝতেছো কিনা ওইটা একটু মাথায় রাখি, এটা খুব ইম্পর্টেন্ট। -1 এদিকে আসবে -3 থেকে, তাহলে এদিকে আসবে +3। তাহলে এটা কি বলা যায় যে উপরের মৌলগুলার বিজারণ বিভব কম, নিচের মৌলগুলার বিজারণ বিভব বেশি। তো এই লাইনটা মনে রাখলেই হয় আসলে ভাইয়া, এত কিছু করার তো দরকারই নেই। উপরের মৌলগুলা অ্যানোড এবং তার জারণ বিভব বেশি, নিচের মৌলগুলা বাকিটা উল্টায় দিব পরবর্তীতে। এখন আমি অ্যানোড ক্যাথোড পেয়ে গেছি, বিভবের মান দেওয়া আছে পরীক্ষায়। বিভবের মান দেওয়া থাকলে আমি কিভাবে এখন টোটাল সেলের বের করব, ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ বের করব। তো এই ক্ষেত্রে আগে বলি ই নট, সেল, এটা নিয়ে পরীক্ষা হলে প্যাচ করার মানে প্যাচ বাজানোর কিছু নাই। তুমি সূত্রটা লিখবা, মান ঠিক থাকলেই হইলো। ম্যাথই পারি না, আবার নট নিয়ে তুমি চিন্তা করতেছো। এখন আসি এখানে। তো তুমি আগে পাই গেছো এটা অ্যানোড আর একটা ক্যাথোড। অ্যানোডের অক্সিডেশন ফরম্যাটটা লিখবা, প্লাস দিবা, এখানে মাইনাস দিও না, প্লাস দিব। ক্যাথোডের রিডাকশন ফরম্যাটটা লিখব। অক্সিডেশন ফরম্যাট বলতে ধরুন একই কথাই সোডিয়াম আর অরাম দেওয়া। উদ্দীপকে তোমাকে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হওয়ার জন্য যে বিভব ওইটা দেওয়া থাকবে, ভালো দেওয়া আছে। উদ্দীপককে অরাম থেকে অরাম 3+ হওয়ার একটা ভ্যালু দেওয়া থাকবে। কিন্তু তোমার এখানে এইটা তো জারণ বিভব দেওয়াই, তাহলে আমি এই জারণ বিভব এখানে বসাই দিব। কিন্তু অরামের তো জারণ বিভব দেওয়া, কিন্তু আমার এটা অরাম তো ক্যাথোড, ক্যাথোডে লাগবে বিজারণ বিভব, রিডাকশন ফরম্যাটটা। রিডাকশন ফরম্যাটটা কীভাবে বের করবে? ঠিক এই মানটা ধরেন, ওই যে কথার কথা, এটা মান ছিল -3, তাহলে আমি এখান থেকে ধরবো ই অফ অরাম 3+ থেকে অরাম, এই ভ্যালুটা আসবে +3। তাহলে তুমি এটাকে মানটাকে উল্টাই দিবা, উল্টে আগে বিজারণ বিভব বের করে এটার সাথে যোগ দিয়ে দিবা। অনেকে কি করে, এখানে মাইনাস দেয়, এখানে আবার জারণ ধরে, এত ভেজালে না যাই। আমরা মনে রাখি অ্যানোডের জারণ, ক্যাথোডের বিজারণ, মাঝখানে যোগ। এবং এই সূত্রটা আমরা তখনই কাজে লাগাবো যখন কোনো ধরনের ঘনমাত্রার হিসাব দেওয়া না থাকে। ঘনমাত্রা দেওয়া থাকলে কীভাবে করবো একটু পরে আসতেছি, তো একটা ম্যাথ দেখলে আর একটু ক্লিয়ার হবে। ও আরেকটা কিছু বলে যাই, সেহেতু বলতেছি। তো এই ক্ষেত্রে ধরো দুইটা সিনারি দেওয়া তোমার, একটা সিনারির মধ্যে কপারের পাত্রে অরাম রাখা, সোনা রাখা, সোনার পাত্রে কপার রাখা। এখন কোন ধাতুরতে এই যে এই পাত্রে অরাম সংরক্ষিত হবে নাকি কপার সংরক্ষিত হবে, এই টাইপের একটা ম্যাথ দেয়। তো এই ম্যাথটা কীভাবে পারা যায়? পারা যায় না, তুমি একটা কথা মনে রাখবা। আচ্ছা আগে এটা আমার সাথে একটু অ্যাগ্রি করো কিনা দেখো তো, যে কপার হচ্ছে এটার পাত্রটা, অরাম হচ্ছে এটার পাত্রটা, কপারের হচ্ছে উপরের মৌল, মানে সিরিজটা দেখো, উপরের মৌল, অরাম হচ্ছে নিচের মৌল। তো উপরের মৌল পাত্রে আমি নিচের মৌল রাখছি, এখানে নিচের মৌলের পাত্রে উপরের মৌল রাখছি। তুমি একটা কথা খুব সুন্দর করে মনে রেখে যাবে পরীক্ষার হলে, যে উপরের মৌলের পাত্রে নিচের মৌল যদি রাখি তাহলে আলটিমেটলি এর ভ্যালু ই অফ অ্যানোড প্লাস ই অফ ক্যাথোড, এই ভ্যালুটা >0 হয়। তুমি ম্যাথ করতে গেলে বুঝতে পারবে, আমি বলে দিচ্ছি। এবং >0 যদি হয় তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হয়। স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হলে এই ধাতুটা ক্ষয় হবে। অর্থাৎ এটা আমি বলতে পারি উপরের মৌলের পাত্রে নিচের মৌল সংরক্ষণ করা যায় না, কিন্তু অন দ্য আদার হ্যান্ড নিচের মৌলের পাত্রে উপরের মৌল সংরক্ষণ করা যায়। কিছু যদি না পারি, এই একটা লাইন মনে রাখবো, হয় এটা নয় এটা মনে রাখবো, তাহলে তো হয়ে গেল। আর কিভাবে হয় এটা? তো তুমি অ্যানোডের জারণ প্লাস ক্যাথোডের বিজারণ এভাবে যদি ধরো, ওই ভ্যালুগুলা যে ভ্যালু দেওয়া থাকবে, আর একটা কথা মনে রাখবো যে যে পাত্র দেওয়া থাকবে ওই পাত্রটা হয় অ্যানোড।
তো পাত্রের ভ্যালুটা অ্যানোড হিসেবে ধরবো এবং এটার অক্সিডেশন ফর্মেট ধরবো প্লাস ক্যাথোডের রিডাকশন ফর্মেট ধরবো, দুটো যোগ দেবো, যোগ দিয়ে যদি স্বতঃস্ফূর্ত হয় তাহলে তো হইলেই, তাহলে আর সংরক্ষণ করা যাবে না। যদি কিন্তু তুমি আগে ভাগে কেমনি অ্যান্সারটা জানবো, আগেই ভাগে অ্যান্সার জানার জন্য একটা সিম্পল ওয়ে, যে নিচের মাত্র যদি দেওয়া থাকে, নিচের পাত্রের একটা মৌল, নিচের মৌলের একটা পাত্র, আর ওইটার মধ্যে সংরক্ষণ করতে যদি বলে একটা উপরের মৌল, তাহলে ওটা করা যাবে, অ্যাকচুয়ালি করা যাবে। তুমি তারপরে রিশিওর হওয়ার জন্য ম্যাথটা করবে, ম্যাথ করে দেখবে যে ই এর ভ্যালু লেস দেন 0 আসছে। এই ক্ষেত্রে ই লেস দেন 0 আসলে তাহলে এটা সংরক্ষণ করা যাবে, এখানে যাবে না। আর ই যদি 0 হয় তখন সেটা হচ্ছে ডেড সেল। আচ্ছা, তো এইগুলা গেল এখন। ও, তো এতটুকু যদি বুঝে যাও তাহলে ভাই খুব বড় একটা কিছু করে ফেলছো। এতটুকু যদি বুঝে যাও তো খুবই ইম্পর্টেন্ট টপিক, এগুলা মাথায় রাখতে হবে। আমি আবার এক গ্লাস ধরে চা খাই, আই হাই। আচ্ছা, তোমরাও এক গ্লাস ধরে কফি নিয়ে বসবা, ঘুমাবো না। আবার অনেকে আছে না ঘুমায় ঘুমায় খেলা দেখে। আচ্ছা, এইচএসসি 26-এর কোনো স্টুডেন্ট তুমি যদি ভাই বিশ্বকাপ রাত জায়গা জায়গা দেখো, তোরে মায়ের পরে কথায় আসি। আচ্ছা, এখানে দেখো একটা টপিক, এখানে তোমার মান ঠান দেওয়া আছে, ইয়ের ভ্যালু দেওয়া আছে, একটা অ্যানোড একটা ক্যাথোড, এটা মনে হয় অ্যানোড, এটা ক্যাথোড। আচ্ছা, যেটাই হোক, এটা এটা আমাদের ব্যাপার না, তুমি একটু দেখে নিও। ব্যাপার হচ্ছে এখানে দেখো লাস্টের কোশ্চেনটা, যে তড়িৎ বিশ্লেষণে কি দীর্ঘদিন দস্তা পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। দস্তা পাত্র বলতে এখানে জিঙ্কের পাত্র, কথার কথা, তাহলে জিঙ্কের পাত্রে নিকেল এটা কি সংরক্ষণ করা যাবে নাকি নাকি যাবে না, এই টাইপের কোশ্চেন। তাহলে জিঙ্ক ধরবো আমরা অ্যানোড, নিকেল ধরবো ক্যাথোড, পাত্রটা হয় অ্যানোড। তো ওই অনুযায়ী তুমি হিসাব নিকাশ করবা, হিসাব করে আলটিমেটলি দেখো ভ্যালুটা আসবে গ্রেটার দেন 0, তাহলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে, তাহলে সংরক্ষণ করা সম্ভব না। তাহলে তুমি উপরের সিরিজটা যেটা আসলে ওটা একটু দেখবা আবার, জিঙ্ক কোথায় নিকেল কোথায়, ওই অনুযায়ী আরও ক্লিয়ার হবে তোমার জন্য। পরবর্তী টপিকে চলে আসি আমরা, একটা ইম্পর্টেন্ট জিনিস বাকি আছে। তো কোষ সংকেত লিখতে হয়, গ নাম্বারেও আসে, তোমার এমসিকিউতেও আসে। কোষ সংকেতের ক্ষেত্রে তোমার দুইটা ধাতু দিয়ে দেয়, যেমন জিঙ্ক আর কপার, কথার কথা। এই দুইটা দিয়ে আমি একটা সেল বানাবো, ওই সিস্টেমের মধ্যে কোষ সংকেত কী হবে, এই টাইপের কোশ্চেন। তো ফর দ্যাট পয়েন্ট আমরা প্রথমে কি করব, জারণ অর্ধবিক্রিয়া বের করব, বিজারণ অর্ধবিক্রিয়া বের করব। যেটা জারণ হবে তো বুঝোই তো কোনটা জারণ হবে, উপরের ধাতু, অথবা তোমার বলেই দিবে, এটা হিন্স দেওয়া থাকবে, অথবা যার জারণ বিভব বেশি তারই জারণ হবে। দুইটা যোগ দিয়ে দিব, এরকম একটা অ্যান্সার আসবে। এই অ্যান্সারে দুইটা জিনিস আমি আইডেন্টিফাই করব। এটা হচ্ছে বিক্রিয়ক আর এটা হচ্ছে উৎপাদ। তো উৎপাদ কি হয়েছে, তো সমস্যা কি? সমস্যা আছে, একটু পরে বুঝাচ্ছি। কোষ সংকেত যখন লিখবা তুমি আগে খেয়াল করবা, অ্যানোডের জারণ ফরম্যাটটা লিখবো, দুটা স্ল্যাশ দিব, ক্যাথোডের বিজারণ ফরম্যাটটা লিখবো। তাহলে জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক 2+ ডাবল হ্যাশ, মানে ডাবল সাইন দিব এরকম। একটা হচ্ছে কি জানি বলে লবণ সেতু, আরেকটা হচ্ছে সূত্রের জন্য এটা তো 2+ কপার। তো তুমি এখানে ফরম্যাটটা কি লিখবা, প্রথমে অ্যানোডের জারণ ফরম্যাট, ক্যাথোডের বিজারণ ফরম্যাট, মাঝখানে দুইটা টান দিব। এই ক্ষেত্রে যেটা সমস্যা, তোমাকে যদি কোষ সংকেত দেওয়া থাকে, এখানে যদি তার ঘনমাত্রা দেওয়া থাকে, এখানে যদি তার ঘনমাত্রা দেওয়া থাকে, তারপরে তোমার বের করতে বলে যে এইখানে টোটাল ই সেলের মান কত, ইএমএফ এর মান কত, তখন হয়ে যায় ভেজাল। তখন তুমি প্রথমেই বুঝো না এখানে বিক্রয় কোনটা উৎপাদ কোনটা, বিকজ এই টাইপের ম্যাথ সলভ করতে গেলে নানেস্টের সূত্র লাগে। নানেস্টের সূত্র আগে আসি, তারপর আবার এখানে আসতেছি। তো যদি ঘনমাত্রা থাকে তখন নানেস্টের সূত্র আমরা বসাবো, ই ইজ ইকাল টু টোটাল ই ইজ ইকাল টু ই সেল কীভাবে বের করে একটু আগে যেটা আমি তোমাকে দেখাই দিলাম, যে ই অফ অ্যানোডের অক্সিডেশন প্লাস ই অফ ক্যাথোডের রিডাকশন, এটা দিয়ে বের করলাম। মাইনাস আর টি, এখানে মাইনাস সাইন দিও, আর দিও, টি দিও, ই এফ দিও। এখন এখানে কিন্তু লন দিছে আমি, যদি লগ দাও তাহলে 2.303 আসবে। আবার তুমি এটাই মুখস্থ করো না, লন উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বিক্রিয়কের ঘনমাত্রা, আবার এক্স ওয়াই হচ্ছে ওই সহগুণকের মান। এখন যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, বাকি সবই পারবা, খালি একটা জিনিস পারবা না, উৎপাদ কোনটা বিক্রিয়ক কোনটা। তো এখানে বইসা থাকবা পরীক্ষার হলে। তো এর জন্য তুমি এই যে আমি এতক্ষণ ধরে এটাই বুঝাচ্ছিলাম, যখন আমি কোষ বিক্রিয়াটা লিখবো টোটাল, তখন দেখবো এই যে লাস্টেরটা এটা হচ্ছে উৎপাদ, বিক্রিয়ক করে এটা হচ্ছে বিক্রিয়ক। কোষ সংকেত যখন লিখবো, দেখো মজার ব্যাপার, কোষ সংকেত লিখতে গেলে এই সাইডে কপার, এই সাইডে আবার জিঙ্ক, তখন তুমি ভেজালে পড়ে যাও, এটা উৎপাদ এটা বিক্রিয়ক। এভাবে কোষ সংকেত দেওয়া থাকলে প্রথমটা হয় উৎপাদ, মানে প্রথমটা উৎপাদ মানে হিসাব নিকাশ করে তো উৎপাদ, ওই অনুযায়ী মানে টেকনিক্যালি উৎপাদ, আর এটা হচ্ছে বিক্রিয়ক।
কোনটা দেওয়া আছে ওটাকে খেয়াল করবা, অথবা তুমি এইভাবে করেও নিতে পারো, করে নিয়ে তারপরে ঠান্ডা মাথায় অ্যান্সার করবা, তাহলেই হয়। এই তো হয়ে গেল। তো একটা ম্যাথ দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে। তো তোমাকে অনেক কিছু দেওয়া থাকবে, দেখো তুমি কিভাবে বুঝবে এটা নানস্টের ম্যাথ করতে হবে। বোঝার উপায় হচ্ছে ঘনমাত্রা দেওয়া থাকবে কোথায়, এখানে ই এর মান দেওয়া, ঘনমাত্রাগুলো তো থাকার কথা, এই যে ঘনমাত্রা, তো ঘনমাত্রা দেওয়া থাকবে। তো ঘনমাত্রা মনে হয় মোল পার লিটারে বের করবো, অথবা দুটা যেহেতু সেম সেম এম এল 0.2 আর 0.3, আচ্ছা ঠিক আছে, ঘনমাত্রা দেওয়া থাকবে। তো উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, ইসেল মাইনাস আর টি বাই ইএফ। তো এইভাবে তুমি মানগুলো বসাবা, মান বসায় একটা ভ্যালু আসবে। ও কোশ্চেনটা হচ্ছে এটা বাতি জ্বলার সম্ভাবনা আছে কিনা। তো বাতি জ্বলার সম্ভাবনা আছে, কারণ এখানে ই এর ভ্যালু মোর দেন 0 হয় নাকি। যদি বাতিটি নিম্নবিভব সম্পন্ন হয় খুব সহজেই জ্বলে উঠবে, হ্যাঁ ঠিক আছে। উচ্চবিভব সম্পন্ন বাতি জ্বালানো সম্ভব নয়, তাপমাত্রা না, আচ্ছা যদি বাতিটি নিম্নবিভব সম্পন্ন হয়, আচ্ছা জ্বলে উঠবে, ওকে। ও বুঝতে পারছি। তো এই তো, যদি বাতিটি নিম্নবিভব সম্পন্ন হয় তবে খুব সহজেই জ্বলবে, উচ্চবিভব সম্পন্ন বাতি জ্বালানো সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এটা জ্বলার তো কথা, +0.77 ভোল্ট। আচ্ছা যেটাই হোক, আমার এত ক্লিয়ার আইডিয়া নাই, আমার এত ক্লিয়ার আইডিয়া ওইভাবে খুব একটা দরকার নেই। তুমি প্র্যাকটিস করবা সবগুলো ম্যাথ। আমি তোমাকে যতটুকু পারি ততটুকু টেকনিক্যাল ব্যাপারগুলো দেখাই দিলাম, আমার যতটুকু নলেজের ভিতরে আসে বা যতটুকু জিনিসের ভিতরে আসে। কোনো যদি সমস্যা থাকে বা কোনো ভুলভ্রান্তি থাকে, তোমার কোনো অবজেকশন থাকলে নিজে কমেন্টে জানিয়ে দিতে পারো, আমি অবশ্যই এটা সমাধান করার চেষ্টা করব। তো এই তো হয়ে গেল ক্লাস। তো এই চ্যাপ্টার থেকে এই কয়টা টপিক, তাহলে কি কি বললাম আবারও সামারিটা হচ্ছে এটাই, যে এই চ্যাপ্টারে সবার প্রথমে তুমি এই ডাব্লিউ এর ভ্যালু বের করবা, ডাব্লিউ ইজ ইকুয়াল টু MIT বাই ইএফ। তার পরবর্তীতে আমরা বের করব একটা কোষ বিভব কীভাবে বের করে, কোষ সংকেত কীভাবে বের করে, কোনটা বিক্রয় কোনটা উৎপাদ, এবং নানস্টের নিয়মে বা নানস্টের সূত্রের মধ্যে আমি উৎপাদ ধরবো কোনটা বিক্রয় ধরবো কোনটা, এটা একটু পারবো। ই সেল কীভাবে বের করে, অ্যানোডের জারণ প্লাস ক্যাথোডের বিজারণ, এইভাবে আলটিমেটলি আমরা একটু প্র্যাকটিস করব। প্র্যাকটিস না করলে পারবো না। মোটামুটি ক্লাস তো দেখছো এবং একটু হলেও তো বুঝছো। সক্রিয়তার সিরিজটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখি তাহলেই হবে। তো ভাই আজকে এই পর্যন্তই, নেক্সট পরবর্তী যেটা ক্লাস চ্যাপ্টার 5 সেটাতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।